আমাদের আজকে রেসপিরেটরি সিস্টেম শুরু হচ্ছে। মাঝখানে একটু গ্যাপ হয়ে গেল। আহ, যাই হোক, আজকে আমাদের রেসপিরেটরি সিস্টেমের জাস্ট ইন্ট্রোডাকশন একটু হবে। এখানে আমরা প্রথমে কিছু মডালিটিস সম্পর্কে জাস্ট একটা ওভারভিউ করব। প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে সিটি সিটি চেস্টের একটা সেকশন দেখতে পাচ্ছি। এইচআর সিটি খুব বেশি এভাবে আসেনি পরীক্ষায়, তবে আমাদের প্র্যাকটিক্যালি ইম্পর্টেন্ট যে কি কি ক্ষেত্রে আমরা সিটি করি, আহ, তারপরে কি ক্ষেত্রে এইচআরসিটি করি। আর এইচআরসিটির ক্ষেত্রে যেটা আমরা দেখতেছি, একটু ইনফরমেশন জাস্ট জানতে হয় যে এইচআরসিটিটা কি জিনিস মেইনলি। যদি আমাদের প্লেন এক্সরেতে সন্দেহজনক কিছু থাকে, বিশেষ করে যখন ম্যাস লেশন থাকে, তখন আমরা সিটি চেস্ট করি সন্দেহজনক যখন থাকবে। আর যখন ইন্টারস্টিশিয়াল কোনো প্যাথোলজি চিন্তা করা হয়, তখন আমরা এইচআরসিটি অ্যাডভাইস করি। সাধারণত এইচআরসিটিটা নন কন্ট্রাস্টেই করা হয়, এবং এখানে রেজুলেশনটা অনেক ভালো থাকে যাতে লাংস এর ইন্টারস্টিশিয়াল প্যাথোলজি গুলো ভালোভাবে বোঝা যায়। এবং এখানে স্লাইস থিকনেসটা খুব গুরুত্বপূর্ণ, মোটামুটি 1 মিলিমিটার স্লাইস থিকনেস থাকে। আর রেঞ্জ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, তবে 0.625 থেকে 1.25, মোটামুটি 1 মিলিমিটারের মতো স্লাইস থিকনেস থাকে। এবং এটা ইন্টারভাল, যেটা স্লাইস ইন্টারভাল, আহ একটু গ্যাপ দিয়ে স্লাইস গুলো নেওয়া হয় যাতে পেশেন্টের রেডিয়েশন ডোজটা কম হয়। মোটামুটি 1 সেন্টিমিটার বা তার বেশি ইন্টারভাল দেয়া হয়। এবং যখন একটা কন্টিনিউয়াস মানে ভলিউমেট্রিক যখন অ্যাকুইজিশন করা হয় বা অনেক শর্ট ইন্টারভালে অ্যাকুইজিশন করা হয়, তখন রেডিয়েশন ডোজটা অনেক বেশি হয়। এবং যখন ইন্টারভালটা একটু বেশি থাকে, তখন রেডিয়েশন ডোজটা অনেক কম হয়, যেটা এইচআরসিটির ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু এখানে আমাদের বড় কোনো ম্যাস আমরা চিন্তা করতেছি না, ইন্টারস্টিশিয়াল প্যাথোলজিটা ভালোভাবে দেখার জন্য আমরা করতেছি, তো আমাদের ইন্টারভালটা বেশি হলেও সমস্যা নাই। কিন্তু ম্যাস লেশনের ক্ষেত্রে ইন্টারভালটা বেশি হলে ওই ইন্টারভালের ভেতরে একটা লেশন পড়ে যেতে পারে, সেক্ষেত্রে লেশনটা দেখা যাবে না। এই জন্য যখন আমরা ম্যাস লেশন সাসপেক্ট করবো, তখন কিন্তু এইচআরসিটি অ্যাডভাইস হবে না, তখন আমাদের যেটা সিইসিটি সেটা অ্যাডভাইস হবে। এবং পেশেন্ট সাধারণত সুপাইন এবং কিছু কিছু ক্ষেত্রে আইএলডির ক্ষেত্রে প্রন পজিশনেও এটা করা যেতে পারে। সেক্ষেত্রে পোস্টেরিয়র অ্যাসপেক্টে যে ডিপেন্ডেন্ট পার্টে প্রেসারের কারণে একটু অ্যাটিলেক্টাসিস হয়, সেটা আইএলডির সাথে মার্জ হয়ে যেতে পারে, মিমিক করতে পারে। সেক্ষেত্রে প্রন পজিশনে এই ডিপেন্ডেন্ট পার্টে যে অ্যাটিলেক্টাসিস হয় সেটা হবে না, তখন আমরা যদি লেশনটা থেকেই যায়, সেক্ষেত্রে আমরা এটা আইএলডি বলতে পারবো। ইন্সপাইরেশনে সাধারণত করা হয় অন্যান্য সিটির মতোই, তবে কিছু কিছু ক্ষেত্রে এক্সপাইরেটরি ফিল্মও নেওয়া যেতে পারে। এখন আইএলডি বা ডিপিএলডি এর জন্য আমরা সাধারণত এটা করি, এটা তো দেখলাম। এছাড়া লিম্ফ্যানজাইটিস, কার্সিনোমাটোসা, সার্কোইডোসিস, এছাড়া অন্যান্য অনেক ডিজিজের ক্ষেত্রে এইচআরসিটি করা যেতে পারে। তবে এখানে ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যেহেতু এটা নন কন্ট্রাস্ট স্ক্যান করা হয়, সেক্ষেত্রে হার্ট এবং মিডিস্টেনাম এটা খুব ভালোভাবে ইভ্যালুয়েট করা যাবে না। এবং আমরা জানি অনেক ক্ষেত্রেই লিম্ফ নোড খুব কনফিউশন তৈরি করে ভাস্কুলার স্ট্রাকচারের সাথে। সেক্ষেত্রে পোস্ট কন্ট্রাস্ট স্ক্যান দিয়ে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হয় যে এটা লিম্ফ নোড নাকি কোনো ভেসেল। তো যেহেতু এখানে নন কন্ট্রাস্ট স্ক্যান করা হয়, সেক্ষেত্রে এটা একটা লিমিটেশন যে লিম্ফ নোডকে আমরা কিন্তু খুব ভালোভাবে অ্যাসেস করতে পারবো না। এবং যেহেতু এটা স্লাইস গ্যাপটা অনেক বেশি, সেক্ষেত্রে আরেকটা লিমিটেশন হচ্ছে ছোট লেশন গুলো, যদি কোনো ম্যাস লেশন টাইপের কিছু থাকে, ছোট নোডিউল থাকে, সেগুলো কিন্তু ইন্টারভালের ভিতরে মিস হয়ে যেতে পারে। সাধারণত লাংস এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয় এইচআরসিটি। এছাড়া টেম্পোরাল বোন ইমেজিং এও এইচআরসিটি করা হয়। টেম্পোরাল বোনের ক্ষেত্রে কিন্তু ইন্টারভালটা এত বেশি করা যাবে না, কারণ টেম্পোরাল বোনটা এমনিতে অনেক ছোট, ছোট একটা বোন। সেটা যদি এই ইন্টারভালে দেয়া হয়, সেটার ক্ষেত্রে কিন্তু ইন্টারভালটা অবশ্যই অনেক ন্যারো ইন্টারভাল হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 1 মিলিমিটার, অ্যারাউন্ড 1 মিলিমিটার স্লাইস থিকনেস থাকে। হাই কেবিপি, হাই এমএস এগুলো ইউজ করা হয়।
মোটামুটি যা বললাম, এবং রেডিয়েশন ডোজটা কিন্তু নর্মালের চাইতে অনেক কম রেডিয়েশন ডোজ হয়। তবে এটা নির্ভর করবে আমরা কিরকম প্রোটোকলে ইউজ করতেছি। ইভেন এটা যদি অপটিমাইজড কোনো প্রোটোকলে ইউজ হয়, মোটামুটি এক্স-রের মতো এক্সপোজারও হতে পারে এইচআরসিটিতে। আর যেটা নর্মাল সিটি চেস্ট, সেটাতে যেহেতু ইন্টারভালটা কম থাকে, রেডিয়েশন এক্সপোজারটা বেশি হয়। এর সাথে যদি কন্ট্রাস্ট স্ক্যান করা হয়, সেক্ষেত্রে এটা রেডিয়েশন এক্সপোজার আরো অনেক বেশি হবে নর্মাল যে কন্ট্রাস্ট সিটি চেস্ট। এরপরে একটা প্রশ্ন আসছে অনেক আগে, ভার্চুয়াল ব্রঙ্কোস্কোপি। এটা সিটি চেস্টেরই একটা স্পেশাল রিকনস্ট্রাকশন করা হয়। এখানে সাধারণত প্রাইমারি ইমেজ ডাটা, যেটা অ্যাক্সিয়াল সেকশনে ইমেজটা নেওয়ার পরে এটাকে রিকনস্ট্রাকশন করা হয় 3D। কিন্তু নর্মাল 3D তে আমরা সাধারণত বাহিরের পার্ট গুলো বেশি হাইলাইট করি, কিন্তু যখন ভার্চুয়াল ব্রঙ্কোস্কোপি করা হবে তখন এখানে আমরা এন্ডোলুমিনাল সারফেস ভিউটা তৈরি করব। যেমন আমরা এখানে একটা নর্মাল এন্ডোস্কোপি ভিউ দেখতে পাচ্ছি, এবং ভার্চুয়াল ব্রঙ্কোস্কোপি যেটা নর্মাল ব্রঙ্কোস্কোপি এ, বিটা হচ্ছে ভার্চুয়াল ব্রঙ্কোস্কোপি। এখানে আমরা মোটামুটি কাছাকাছি একটা ইমেজ দেখতে পাচ্ছি। এবং এখানে সুবিধা হচ্ছে যেহেতু আমাদের সিটি সেকশন আছেই, তার মানে আমরা লুমেনের ভেতরের পার্টটা তো দেখতে পাবো, সাথে আমরা সেকশনাল ইমেজিং থেকে কিন্তু লুমেনের বাহিরের পার্টও বুঝতে পারবো। সেখানে এক্সট্রা লুমিনাল এক্সটেনশন কতটুকু আছে, কোনো মেটাস্টাসিস আছে কিনা, এই এই ইনফরমেশন গুলো আমরা এক্সট্রা পাবো, যেটা ব্রঙ্কোস্কোপিতে কিন্তু লুমিনের বাহিরের ইনফরমেশন পাওয়া সম্ভব না। এর সাথে আহ, আহ, যেটা লিমিটেশন সেটা হচ্ছে মিউকোসাল প্যাটার্নটা আমরা ব্রঙ্কোস্কোপিতেই, নর্মাল যে ব্রঙ্কোস্কোপি সেটাতেই বেশি ভালো বুঝতে পারবো। এটাতে কিন্তু মিউকোসাল প্যাটার্নটা অত ভালো বোঝা যাবে না। গ্রস একটা ওভারভিউটা পাওয়া যাবে ঠিক, কিন্তু একেবারে ক্লিয়ার মিউকোসা কিন্তু ব্রঙ্কোস্কোপিতেই ভালো বোঝা যাবে। এবং এখানে কোনো থেরাপিউটিক প্রসিডিউর করা যাবে না, যেটা নর্মাল ব্রঙ্কোস্কোপিতে করা যাবে। এফএনএসসি, বায়োপসি, ল্যাবে যে অনেকগুলো কাজ করা যেতে পারে, সেটা আমাদের ভার্চুয়াল ব্রঙ্কোস্কোপি বা সিটিতে এই ক্ষেত্রে করা যাবে না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যে চেস্ট সিটি করি সেখানে কয়েকটা উইন্ডো ইউজ করা হয়। কমনলি তো লাং উইন্ডো, সফট টিস্যু অথবা মেডিসিনাল উইন্ডো, এবং বোন উইন্ডো। এবং পোস্ট কন্ট্রাস্ট কিন্তু আরেকটা সফট টিস্যু উইন্ডোতেই করা হয় সাধারণত। এই উইন্ডো গুলো অনেক সময় স্যারেরা জিজ্ঞেস করে ফেলে যে কি কি উইন্ডো আছে। এর সাথে আমাদের যদি একটু কম্পেয়ার করি লাং এর ক্ষেত্রে সিটি এবং এমআরআই, আমরা জানি সিটিতে স্পেশাল রেজুলেশনটা অনেক বেশি এমআরআই এর চাইতে। এমআরআই তে আবার সফট টিস্যু কন্ট্রাস্টটা অনেক বেশি হয়, কিন্তু লাংসের ক্ষেত্রে আমরা জানি যে লাংসে প্রচুর পরিমাণ এয়ার থাকে, এবং এই এয়ারের কারণে এখানে একটা সাসেপ্টিবিলিটি আর্টিফ্যাক্ট হয়, সেটার কারণে কিন্তু ইন্টারস্টিশিয়াল পার্টটা আমরা ভালোভাবে দেখতে পাই না, যেটা খুব গুরুত্বপূর্ণ লিমিটেশন হচ্ছে লাং ইমেজিং যখন করব এমআরআই তে। এক্ষেত্রে সিটি, এইচআর সিটি অথবা সিটি চেস্ট খুবই সুপিরিয়র, ইন্টারস্টিশিয়াল প্যাথোলজিটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। আর ম্যাথের ক্ষেত্রে আবার সফট টিস্যু যদি থাকে, অনেক বড় ম্যাথ থাকে, সেক্ষেত্রে এমআরআইটা ভালো ইনফরমেশন দিতে পারে। মেডিসিনাল প্যাথোলজিতে এমআরআই ভালো ইনফরমেশন দিতে পারে। এটার ক্ষেত্রে আবার মুভমেন্ট, যে মোশন আর্টিফ্যাক্ট, কার্ডিয়াক মুভমেন্ট, রেসপিরেটরি মুভমেন্ট, এটাও সিটির চেয়ে এমআরআই তে অনেক বেশি ইফেক্ট ফেলে। আলটিমেটলি আমাদের এমআরআই তে, লাং এর ক্ষেত্রে এমআরআইটা খুব বেশি ইউজ হয় না, এইচআর সিটি এবং সিটি এগুলোই বেশি ইউজ হয়। লাং এবং সিটি এবং এমআরআই দুটার ক্ষেত্রেই আমাদের প্লেন এক্সরে যে লিমিটেশন থাকে, কিছু হিডেন এরিয়া, এই হিডেন এরিয়া গুলো কিন্তু আমরা এই ক্রস সেকশনাল ইমেজিং যেটা সিটি, বিশেষ করে সিটি, এটাতে খুব ভালোভাবে ইউজ করতে পারি। এবং সিটির ক্ষেত্রে আরেকটা স্পেশাল সুবিধা হচ্ছে আমরা ডেনসিটিটা একেবারে কোয়ান্টিফাই করতে পারি। যেমন একটা টিস্যুর ডেনসিটি মেজার করে আমরা বলতে পারি যে এটা ডেনসিটি এত ছিল, এবং পোস্ট কন্ট্রাস্টে আবার সেটা ডেনসিটি মেজার করতে করে বলতে পারি যে এটা ডেনসিটিটা ইনক্রিজ করছে। এমআরআই তে আবার কোয়ান্টিফিকেশন করা সম্ভব হয় না, মোটামুটি ভিজুয়াল ইমপ্রেশন দিয়ে আমাদেরকে এমআরআই এর এই ইন্টেন্সিটিটা চিন্তা করতে হয়। তবে এমআরআই তে বিভিন্ন ধরনের সিকোয়েন্স থাকার কারণে আমাদের একটা লেশনের
টিস্যু ক্যারেক্টারাইজেশনটা আমরা আবার করতে পারি, যেমন T1 এ একটা টিস্যু ক্যারেক্টার এক ধরনের, T2 তে এক ধরনের। আবার STIR যদি করি অথবা অন্যান্য ফ্যাট সাপ্রেস সিকোয়েন্স যদি থাকে সেগুলোতে যদি সাপ্রেশন হচ্ছে কি না এগুলোর ভিত্তিতে আমরা একটা টিস্যু ক্যারেক্টারাইজ করতে পারি, যেটা সিটিতে সম্ভব না। সিটিতে আবার জাস্ট এইচইউ মেজারমেন্ট করে আমরা একটা ভালো ইনফরমেশন পেতে পারি। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটা এপিক্যাল ভিউ। আমরা চেস্ট এক্সরে পিএ সাধারণত করি, সম্ভব না হলে এপি করা হয় সুপাইন। এর সাথে স্পেশাল কিছু ভিউ আছে, যেমন এপিক্যাল ভিউ এবং ল্যাটারাল ডিকুবিটাস ভিউ। এই দুটা ভিউ পরীক্ষায় ফেজ বিতে ফাইনালে পরীক্ষায় আসছে। এটা পরীক্ষার জন্য রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য এরকম না। এখানে এপিক্যাল ভিউ আমরা দেখতে পাচ্ছি। এপিক্যাল ভিউতে যদি আমরা একটু দেখি, লাংসের অ্যাপেক্স এপিক্যাল পার্টটা আমরা ভালোভাবে বুঝতে পারছি। সাধারণত পিএ ভিউতে ক্লাভিকলটা এপিক্যাল রিজনে চলে আসে, সেক্ষেত্রে এখানে একটা হিডেন এরিয়া হয়ে যায়। ক্লাভিকল দিয়ে একটা হিডেন এরিয়া তৈরি হয়, তখন আমরা অ্যাপেক্সটা ভালো ইভ্যালুয়েট করতে পারি না। সেটা ওভারকাম করার জন্য এপিক্যাল ভিউটা করা হয়। এখানে যেটা করা হয়, বিমটা একটু অ্যাঙ্গুলেশন করা হয়। যদি আমরা সরাসরি এপি দিতাম সেক্ষেত্রে ক্লাভিকলটা আমার ছবির মধ্যে চলে আসতো, কিন্তু যেহেতু আমরা বিমটা অ্যাঙ্গুলেট করতেছি, অ্যাঙ্গুলেশন করে কিন্তু ক্লাভিকলটাকে আমরা একটু বাইপাস করার চেষ্টা করতেছি, অ্যাঙ্গুলেশন। যদি আমরা বি এবং সি ছবিটা দেখি, উপরের ছবিটাতে ক্লাভিকলটা লাং ফিল্ড অ্যাপেক্সের ভেতরে চলে আসছে এবং পরের ছবিটাতে ক্লাভিকল উপরে উঠে গেছে জাস্ট বিম অ্যাঙ্গুলেশনের কারণে। এবং মোটামুটি 30 ডিগ্রি বিম অ্যাঙ্গুলেশন করা হয়। এটা ক্রেনিয়াল অ্যাঙ্গুলেশন হবে নাকি কর্ডাল অ্যাঙ্গুলেশন হবে সেটা আবার নির্ভর করবে আমরা এপি করতেছি না পিএ করতেছি। এপি পিএ দুটাই করা যেতে পারে। যদি আমরা এপি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাঙ্গুলেশনটা ক্রেনিয়াল হয়ে যাচ্ছে, উপরের দিকে অ্যাঙ্গুলেশন হচ্ছে বিম অ্যাঙ্গুলেশন। কিন্তু যদি আবার আমরা পিএ করি সেক্ষেত্রে কিন্তু এই অ্যাঙ্গুলেশনটা কর্ডাল অ্যাঙ্গুলেশন হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, কোথাও কোথাও 50 to 60 ডিগ্রিও আছে। যাই হোক, আলটিমেটলি আমাদের এখানে বিম অ্যাঙ্গুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের যদি এরকম একটা প্রশ্ন আসে কিছু এক্সপোজার ফ্যাক্টর, যেমন কত কেভিপি, 100 কেভিপি, 4 ms, মোটামুটি এগুলো একটু মনে রাখতে হবে রিটেনের জন্য। আর মনে না থাকলে মোটামুটি অ্যাভারেজ যেগুলো ইউজ করা হয় সেগুলোই লিখতে হবে। এবং এখানে সেন্টারিংটা করা হয়, যদি আমরা এপিটা দেখি ম্যানোব্রিয়াম স্টার্নিতে সেন্টারিং করা হয়। এবং ইমেজ ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের কিছু কমন কথাবার্তা থাকে, যেমন ক্লাভিকল যদি থাকে সেটা মিডিয়াল ইনটা ইকুইডিস্টেন্ট থাকবে মিড লাইন থেকে। তারপরে এটার ক্ষেত্রে স্পেশাল ক্রাইটেরিয়া হচ্ছে ক্লাভিকলটা অবশ্যই লাংসের অ্যাপেক্সের উপরের দিকে থাকবে। আমরা যে বিম অ্যাঙ্গুলেশনটা করলাম সেই বিম অ্যাঙ্গুলেশন না করে পেশেন্টের যদি আমরা পজিশনিংটা একটু চেঞ্জ করি সেক্ষেত্রে কিন্তু একই ইফেক্ট হবে। যদি পেশেন্টকে আমরা অ্যাঙ্গুলেট করি, বিশেষ করে যদি লর্ডোটিক একটা পজিশন দেই, সেক্ষেত্রে আমরা হরাইজন্টাল বিমে কিন্তু একই ইফেক্ট পাবো। আলটিমেটলি এটা লর্ডোটিক ভিউ বলা যেতে পারে। যদি পেশেন্টের পজিশন এরকম লর্ডোটিক পজিশনে করা হয় সেক্ষেত্রে এটার নাম হবে লর্ডোটিক ভিউ, কিন্তু ইমেজ ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আলটিমেটলি একই থাকবে, যেটা এপিক্যাল ভিউ। নরমালি আমাদের যে এক্সরে চেস্ট করা হয়, পিএ করা হয়, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা সেন্টারিং সাধারণত T5, কোথাও কোথাও T7 ও লেখা আছে। সেন্টারিং গুলো অনেক সময় জিজ্ঞেস করে। যখন আমরা পিএ করতে পারি না অনেক সময় এপি করা হয়। এপি সাধারণত যখন একটা পেশেন্ট দাঁড়াতে পারতেছে না, সুপাইন পজিশনে সাধারণত করা হয়। এর সাথে আমাদের ল্যাটারাল ভিউ আছে। তবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাটারাল ডিকুবিটাস ভিউ। ল্যাটারাল ভিউটা সাধারণত যেটা আমরা দেখলাম এর আগে ইরেক্ট পজিশনে করা হয়, কিন্তু ডিকুবিটাস ভিউতে সাধারণত পেশেন্টের একটা পার্ট নিচের দিকে থাকে, একটা পার্ট উপরের দিকে থাকে, এবং যে পার্টটা নিচের দিকে থাকবে পেশেন্টের সেই পার্টের নাম অনুযায়ী নামটা হবে। লেফট সাইড যদি নিচের দিকে থাকে তাহলে লেফট ল্যাটারাল ডিকুবিটাস, রাইট সাইড নিচের দিকে থাকলে রাইট ল্যাটারাল ডিকুবিটাস। পিএ এপি দুটাই করা যেতে পারে, তবে
এপিটা সাধারণত পেশেন্টের জন্য একটু কমফোর্টেবল হয়, আমরা দেখতে পাচ্ছি যেটা এখানে সেন্টারিং T7। এখন যখন প্লুরাল ক্যাভিটিতে ফ্লুইড থাকে অথবা এয়ার থাকে, এটা কোনো কারণে আমরা দেখতে পাচ্ছি না অল্প থাকার কারণে, সেইটা আমরা ভালো করে ইভ্যালুয়েট করতে গেলে এরকম ভিউ করতে পারি। সেক্ষেত্রে এয়ার যদি থাকে, এয়ারটা তো উপরের দিকে যাবে। যখন আমরা এয়ার সাসপেক্ট করব, যে পার্টটাতে এয়ার আছে সেই পার্টটা থাকবে উপরের দিকে, যাতে এয়ারটা উপরের দিকে চলে যায় এবং আমরা সেটা ভালোভাবে বুঝতে পারি। এবং যদি আমরা সাসপেক্ট করি যে এখানে ইফিউশন আছে বা ফ্লুইড আছে, সেক্ষেত্রে ফ্লুইড যেই পার্টে আছে আমরা সন্দেহ করতেছি, সেই ফ্লুইড কন্টেনিং পার্টটা বা যে পাশে ফ্লুইড থাকবে সেই পার্টটা নিচের দিকে থাকবে, যাতে আমরা এটাও ক্লিয়ারলি আউটলাইন করতে পারি। তাছাড়া যেটা হবে, মেডিসিনামের সাথে যখন এয়ার অথবা ফ্লুইড চলে আসবে, ওইটা ক্লিয়ারলি ডেলিনেট করা যাবে না। এই জন্য এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে পার্টে এয়ার আমরা সন্দেহ করব সেটা উপরের দিকে থাকবে এবং যে পার্টে ফ্লুইড থাকবে সন্দেহজনক সেই পার্টটা নিচের দিকে রাখবো। এখানে দেখা যাচ্ছে একটা পিএ ভিউতে যেটা দেখা যাচ্ছে ইলেভেটেড হেমিডায়াফ্রাম, এবং যেটা পিকটা মনে হচ্ছে একটু ল্যাটারালি চলে গেছে, সাবপালমোনিক ইফিউশন। এটা যখন আমরা ল্যাটারাল ডিকুবিটাস ভিউতে করলাম, যেহেতু আমরা সন্দেহ করলাম লেফট সাইডে ফ্লুইড থাকতে পারে, সেক্ষেত্রে আমরা লেফট সাইডটা নিচের দিকে রাখছি এবং এই কন্ডিশনে আমরা এক্সপোজার নিলাম ল্যাটারাল ডিকুবিটাস ভিউ। তখন দেখা যাচ্ছে যে মোটামুটি ডিপেন্ডেন্ট পার্টে একটা অপাসিটি দেখা যাচ্ছে হোমোজেনাস, যেটা হচ্ছে ফ্লুইড। এখন এই ফ্লুইডটা ফ্রি কিনা লোকুলেটেড, এটাও আমরা এখানে ডিফারেন্সিয়েট করতে পারবো। কনসলিডেশন থেকে ফ্লুইডকে ডিফারেন্সিয়েট করতে পারবো। আলটিমেটলি ফ্লুইডের সাথে এটার রিলেশনটা বেশি, এর সাথে তো অবশ্যই এয়ারও আছে। এবং এখানে আমরা আরেকটা ডিকুবিটাস ভিউ দেখতে পাচ্ছি। এখানে লেফট ল্যাটারাল ডিকুবিটাস, যেহেতু পেশেন্টের লেফট সাইডটা নিচের দিকে আছে, অনেক ক্ষেত্রে এটা একটা মার্কার ইউজ করা হয়, যেটা আপার পার্টে ইন্ডিকেট করার জন্য ইউজ করা যেতে পারে। তবে এইখানে যেটা হচ্ছে একটা ক্রিসেন্টিক গ্যাস শ্যাডো দেখতে পাচ্ছি অ্যাবডোমেনের লিভার শ্যাডোর পাশ দিয়ে, যেটা পারফোরেশনের একটা ইন্ডিকেটর। চেস্টে সেরকম প্রবলেম নাই, কিন্তু অ্যাবডোমেনের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। যদি এয়ার থাকে সেটা কিন্তু নন ডিপেন্ডেন্ট পার্টে চলে আসবে। এর সাথে অবলিক ভিউ আছে, পিএ ভিউ তো করাই হয়। আমাদের চেস্ট এক্সরে ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে, যেমন টেকনিক্যাল কিছু ফ্যাক্টরের জন্য ঝামেলা হতে পারে, যেমন অনেক বেশি যদি এক্সপোজার দেওয়া হয় ওভার পেনিট্রেশন হতে পারে। তারপরে পেশেন্টের রোটেশনের কারণে অ্যাবনর্মাল ফাইন্ডিংস আসতে পারে। পেশেন্টের ইন্সপিরেশন যদি পোর হয়, এক্সপিরেশন ইন্সপিরেশনের ঝামেলার কারণে ইমেজ কোয়ালিটি নষ্ট হতে পারে। এর সাথে কিছু হিডেন এরিয়া আছে, যেমন লাং অ্যাপেক্স, যেটা আমরা দেখার জন্য স্পেশাল এপিক্যাল ভিউ করি। এই হিডেন এরিয়া অনেক জায়গায় আছে, লাং অ্যাপেক্স, ইভেন মেডিস্টেনাম বা হার্ট শ্যাডো একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হিডেন এরিয়া তৈরি করে। এটার পিছনের পার্টটা আমরা ভালোভাবে ইভালুয়েট করতে পারি না। ডায়াফ্রাম একটা পার্ট, ডায়াফ্রামের পিছনে লাংসের একটা বড় পার্ট থাকে, যেটা আমরা কিন্তু একটা হিডেন এরিয়া হিসেবে ওই জায়গাটা ভালোভাবে ইভালুয়েট করতে পারি না। ইভেন প্রত্যেকটা বোনও এক একটা হিডেন এরিয়া, বোনের সাথে যদি লাংসের কোনো লেশন মার্জ হয়ে যায়, ওগুলো কিন্তু ভালোভাবে ইভালুয়েট করা সম্ভব হয় না। এগুলো মোটামুটি প্লেন এক্সরে তে লিমিটেশন। এর সাথে আছে সুপার ইম্পোজিশন, পাশাপাশি দুইটা যদি লেশন থাকে অথবা একটা নর্মাল টিস্যু এবং লেশন, সেক্ষেত্রে কিন্তু আমরা লেশনটাকে আলাদাভাবে দেখতে পারবো না, যেটাকে বলা হয় সামেশন শ্যাডো। অনেক সময় আবার আহ, কয়েকটা শ্যাডো একসাথে হয়ে ফর্ম শ্যাডো তৈরি করতে পারে, যেটা একটা ফলস ইমপ্রেশন তৈরি করতে পারে প্যাথোলজির। এগুলো হচ্ছে আমাদের লিমিটেশন, যেগুলো ওভারকাম করার জন্যই ক্রস সেকশনাল ইমেজিং বা সিটি। এরপরে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসছে, ভেন্টিলেশন পারফিউশন ইমেজিং। এটা একটা নিউক্লিয়ার ইমেজিং। এখানে ভেন্টিলেশন বা এয়ার কতটুকু যাচ্ছে লাংসের ভিতরে, এবং পারফিউশন যেটা ব্লাড ফ্লো টু দ্য লাং, এই দুটা ইভ্যালুয়েট করা হয়। এবং মোটামুটি ইম্বলিজমের ক্ষেত্রে এটা আমাদের একটা ইন্ডিকেশন হতে পারে। তারপরে রিজিওনাল কোনো লাং ফাংশন অ্যাসেসমেন্ট করার জন্য এটা করা যেতে পারে। এখানে ভেন্টিলেশনের পার্টটা রেডিও আইসোটোপ লেভেলড অ্যারোসল ইউজ করা হয়, যেটা টেকনিশিয়াম 99M DTPA অ্যারোসল। এটা
স্পেশাল মাস্কের মাধ্যমে ব্রিদিং এর মাধ্যমে দেয়া হয় এবং এটা রেসপিরেটরি ট্র্যাক্ট হয়ে ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রিতে চলে যাবে। এবং আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটার বাম পাশের ছবিটা হচ্ছে ভেন্টিলেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশের লাংসে মোটামুটি একইভাবে ভেন্টিলেশন হয়েছে। এবং এটা তিনটা ফেজ আছে, ইনিশিয়াল ব্রেথ, তারপরে ইকুইলিব্রিয়াম এবং শেষে ওয়াশ আউট। তিনটা ফেজের কথা বলছে, তিনটা ফেজে নেওয়া হয় ছবিগুলো। এবং পারফিউশনটা যেটা দেখানো হচ্ছে, পারফিউশনটাও টেকনিশিয়াম 99 এম লেভেল একটা সাবস্টেন্স ইউজ করা হয়, যেটা MAA, ম্যাক্রো অ্যাগ্রিগেটেড অ্যালবুমিন। এটা প্রি ক্যাপিলারি আর্টারিতে এটার সাইজটা এইভাবে ডিজাইন করা হয়েছে যে প্রি ক্যাপিলারি আর্টারিতে এটা লস করবে এবং তখন আমরা যে গামা ক্যামেরাতে ইমেজিং করব এটা আমরা ইমেজে দেখতে পাবো। এখন যদি আমরা ডান সাইডের ছবিটা দেখি, এটা হচ্ছে পারফিউশন ইমেজিং। এখানে যদি খেয়াল করি তাহলে যে পার্টটা বেশি কালো এটা মোটামুটি পারফিউশন ভালো, কিন্তু লেফট লাং এখানে কিন্তু মার্কিং দেখে বোঝা যাচ্ছে যে এটা উল্টা। এটাই লেফট এবং যেটা আমরা লেফট চিন্তা করি সেটা রাইট। এখানে লেফট লাং এর পুরোটাই এবং রাইট লাং এর একটা বড় পার্টে, আপার লোব, এগুলোতে পারফিউশন কম আছে, যেটা থ্রম্বোএমবোলিজমের একটা ফাইন্ডিং হতে পারে। এখানে যেটা নন রিব্রেদার মাস্ক, এখানে একটা ব্যাগের মতো পার্ট থাকে, এরকম একটা মাস্ক ইউজ করা হয় যেটা অ্যারোসল ইনহেলেশনের জন্য ইউজ করা হয়। আমাদের যে নিউক্লিয়ার ইমেজিং, এখানে প্ল্যানার ইমেজিং একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটাতে প্লেন এক্স-রে এর মতো প্ল্যানার ইমেজিং। এটা আমরা যদি সামনে থেকে করি সেক্ষেত্রে সামনের পার্টগুলো ভালো দেখা যায় এবং পিছন দিক থেকে করলে আবার পিছনের পার্টগুলো ভালো দেখা যায়। আবার ল্যাটারাল ভিউ হতে পারে। এখানে আমরা কিছু অ্যাবনর্মাল আপটেক দেখতে পাচ্ছি যেটা মেটাস্টেসিসের ফাইন্ডিং। এবং কিছু টোমোগ্রাফিক ইমেজিং বা সেকশনালের মতো ইমেজিং করা হয়। এখানে টোমোগ্রাফিক ইমেজিং এ আমরা সেকশনের মতোই দেখতে পারবো, কিন্তু অ্যানাটমিক্যাল ইভ্যালুয়েশনটা এটাতে খুব ভালোভাবে করা যায় না। এখানে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, এখানে টোমোগ্রাফিক ভিউ, কিন্তু অ্যানাটমিক্যাল ইভ্যালুয়েশনটা কিন্তু খুব ভালো করা যাচ্ছে না। অ্যানাটমিক্যাল ইভ্যালুয়েশনটা ভালো করার জন্য আবার হাইব্রিড ইমেজিং করা হয়, যেটা আমরা কমনলি পেট সিটি বা স্পেক্ট সিটি করি। যেমন প্রথম ছবিটা একটা নর্মাল সিটি, তারপরে একটা নিউক্লিয়ার ইমেজিং, সেটা পেট হতে পারে, স্পেক্ট হতে পারে। এবং এই অ্যানাটমিক্যাল আইডিয়ার জন্য যে সিটি এবং ফাংশনাল আইডিয়ার জন্য যে নিউক্লিয়ার ইমেজিং বা পেট, এটা যখন একসাথে করা হবে তখন আমরা কিন্তু যে লেশনের লোকেশনটা খুব ভালোভাবে বুঝতে পারবো, যে অ্যাকচুয়াল লোকেশনটা কোথায়, কতটুকু এক্সটেনশন সবই, এবং ফাংশনাল স্ট্যাটাস আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যেটা কতখানি অ্যাক্টিভ। এরপরে আমরা আজকের ডিসকাশন আসলে খুবই অল্প, আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ সাইন এখানে একটু জাস্ট আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি কার্ডিয়াক বর্ডার, এটা কার্ডিওভাস্কুলার সিস্টেমে তো গুরুত্বপূর্ণ পার্ট। আবার লাং প্যাথোলজির লোকেশন ডিটেক্ট করার জন্য এই বর্ডার গুলো হেল্প করতে পারে, যেটা কার্ডিয়াক সিলয়েড বলে। আমরা যদি উপর থেকে দেখি এখানে ইনোমিনেট ভেসেল গুলো আছে, তারপরে সুপিরিয়র ভেনা কাভা, রাইট অ্যাট্রিয়াম, ইনফেরিয়র ভেনা কাভা, তারপরে এদিকেও ইনোমিনেট ভেসেলস, আর্চ অফ দ্য অ্যাওর্টা, পালমোনারি আর্টারি, তারপর লেফট ভেন্ট্রিকল। এগুলো কোন জায়গার বর্ডারটা অবস্কিউর হচ্ছে বা বর্ডার ভালোভাবে বোঝা যাচ্ছে না বা সিলুয়েট লস্ট হচ্ছে, সেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু এই লোকেশন গুলো বলতে পারি, প্রেডিক্ট করতে পারি। সেটা হলো সিলুয়েট সাইন। এখন যদি আমরা দেখি যে এটা শুধু হার্ট বর্ডারের সাথে না, এটা ডায়াফ্রামের সাথেও রিলেশন আছে, ডায়াফ্রামের সিলুয়েটও লস্ট হতে পারে। যদি ডায়াফ্রামের সিলুয়েট লস্ট হয় বা ডায়াফ্রাম যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি, তাহলে বুঝতে হবে যে প্যাথোলজিটা লোয়ার লোব বা বেজাল সেগমেন্টসে আছে। রাইট হার্ট মার্জিন যদি লস্ট হয় বা রাইট সিলুয়েট যদি লস্ট হয়, তাহলে মিডিয়াল সেগমেন্ট বা মিডল লোবের মিডিয়াল সেগমেন্টে প্রবলেম। অ্যাসেন্ডিং অ্যাওর্টা যদি হয় তাহলে অ্যান্টেরিয়র সেগমেন্ট অফ আপার লোব, রাইট আপার লোব এটা। অ্যাওরটিক নাকল যদি ভালোভাবে বোঝা না যায় তাহলে এপিকো পোস্টেরিয়র সেগমেন্ট অফ লেফট আপার লোব।
লেফট হার্ট মার্জিন যেটা, সেটা যদি ভালোভাবে বোঝা না যায় তাহলে লিঙ্গুলার সেগমেন্ট, লিঙ্গুলারের মধ্যে আবার স্পেসিফিক্যালি ইনফিরিয়র সেগমেন্টটা বেশি স্পেসিফিক। ডিসেন্ডিং অ্যারোটা যদি আমরা বুঝতে না পারি, আমরা জানি ডিসেন্ডিং অ্যারোটা থাকে পিছন দিকে, তার মানে ডিসেন্ডিং অ্যারোটা বুঝতে না পারলে পোস্টেরিয়র সেগমেন্টে কোনো প্যাথোলজি। এবং লেফট হেমিডায়াফ্রাম যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি তাহলে বুঝতে হবে যে বেজাল সেগমেন্টস এর প্যাথোলজি। সেটা ইনফ্লামেটরি চেঞ্জ হতে পারে, কনসলিডেশন হতে পারে, ম্যাস হতে পারে, অনেক কিছুই হতে পারে। এখানে যদি আমি দেখি তাহলে লেফট সাইডের যে হার্ড বর্ডার এটা ভালোভাবে বুঝতে পারতেছি না, এবং এখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারি যে এটা লিঙ্গুলার সেগমেন্ট। স্পেসিফিক্যালি যদি ইনফিরিয়র হয় সেটা বেশি স্পেসিফিক হবে। যাই হোক, লিঙ্গুলার সেগমেন্টে কোনো প্যাথোলজি হবে, এবং সেটা করার জন্য যদি ল্যাটারাল ভিউটা দেখি দেখা যাচ্ছে যে এটা হার্টের শ্যাডোর সাথে সুপার ইম্পোজড, অন্য জায়গাগুলো ভালোই মনে হচ্ছে। আবার এইটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে রাইট হার্ট বর্ডারটা এখানে লস্ট, রাইট হার্ট বর্ডারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু হেমি ডায়াফ্রামটা কিন্তু বোঝা যাচ্ছে। হেমি ডায়াফ্রামটা যদি বোঝা না যেত তাহলে কিন্তু এটা বেজাল সেগমেন্টস হইতো। যদিও একেবারে গ্রস ভিউতে মনে হচ্ছে যে বেজাল সেগমেন্টস এর ঝামেলা, কিন্তু হেমি ডায়াফ্রাম যেহেতু ভালো তার মানে এটা বেজাল সেগমেন্টস না, বরং যেহেতু রাইট হার্ট বর্ডারটা ভালো বোঝা যাচ্ছে না সেহেতু এটা মিডল লোবের মিডিয়াল সেগমেন্টটা বেশি স্পেসিফিক। যদিও এখানে ব্রঙ্কাসের একটা লুসেন্সি দেখা যাচ্ছে, সেটা অনেক সময় মনে হচ্ছে যে হার্ট বর্ডার ভালো বোঝা যাচ্ছে, কিন্তু আসলে ওটা ব্রঙ্কাসের একটা লুসেন্ট এরিয়া দেখা যাচ্ছে। এটাও যদি ল্যাটারাল ভিউ করি তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা লেশনটা হার্টের সাথেই লাগানো, এবং রাইট সাইডে যেহেতু তার মানে এটা মিডিয়াল লোব, মিডিয়াল সেগমেন্ট অফ মিডল লোব, রাইট মিডল লোব। এরপরে আমরা এটা এর আগে অবশ্য একটু ডিসকাস করছি যে হাইলাম ওভারলে সাইন, একটা লেশন হাইলার রিজনে আছে। এই হাইলার রিজনে একটা লেশন যখন আছে তখন এটা যে হাইলামেই আছে এমনটা না, এটা হাইলামে থাকতে পারে, একটা হাইলামের পিছনে থাকতে পারে, আবার হাইলামের সামনে থাকতে পারে। এখন যখন একটা আমরা জানি যে হাইলামে ভাস্কুলার শ্যাডো থাকে, পালমোনারি আর্টারি মেইনলি। এই ভাস্কুলার চ্যানেলগুলো যখন হাইলামের ভেতর দিয়ে ক্লিয়ারলি দেখা যাবে এবং নর্মাল কোর্সে থাকবে, তখন চিন্তা করতে হবে লেশনটা ঠিক হাইলামে না বা মিডল মিডিস্টেনামে না, বরং এটা সামনের দিকে আছে অথবা পিছনের দিকে আছে। যখন আমরা এটা দেখতে পাচ্ছি ভেসেলটা খুব ক্লিয়ারলি ডিফাইন করা যাচ্ছে এবং মোটামুটি নর্মাল কোর্সেই মনে হচ্ছে, কিন্তু লেশন তো একটা আছে, এবং এই লেশনটা এখন হয় সামনে আছে অথবা পিছনে আছে। এখন আমরা যেটা সিলয়েড সাইন থেকে দেখলাম যে রাইট হার্ট বর্ডার যদি বোঝা যায় সেক্ষেত্রে কিন্তু সেটা সামনের দিকে, যেটা আমরা দেখছি যে মিডিয়াল সেগমেন্ট অফ রাইট মিডল লোব সামনের দিকে থাকলে, কিন্তু সামনের দিকে লেশনটা থাকলে হার্ট বর্ডারটা নষ্ট হবে। এখানে আবার হার্ট বর্ডারটা নষ্ট হয়নি, তার মানে এই লেশনটা সামনেও নাই, তার মানে এটা হাইলামে নাই এবং সামনেও নাই। আলটিমেটলি এটা পিছনের একটা লেশন। ল্যাটারাল ভিউ যদি করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেশনটা ভার্টিব্রার উপরে ওভারল্যাপিং হয়ে আছে, তার মানে পিছনের একটা পোস্টেরিয়র মিডিস্টাইনাল একটা ম্যাস। এবং এটা যদি ক্রস সেকশনাল ইমেজিং এ দেখি তাহলে আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে প্যারাভার্টিব্রাল একটা অ্যাবনর্মাল সফট শ্যাডো দেখা যাচ্ছে সিটিতে। এমআরআই তো একই, এটা একটা গ্যাংলিও নিউরোমার কেস। যাই হোক, আমাদের হাইলাম ওভারলে সাইন, এখানেও আমরা আরেকটা হাইলার রিজনে ম্যাচ দেখতে পাচ্ছি। এখানেও আমরা হাইলার ভেসেলটা নর্মাল কোর্সেই দেখতে পাচ্ছি, যে এই ভেসেলগুলো নর্মালি হাইলামের ভেতর দিয়ে দেখা যাচ্ছে, তার মানে এটা আইদার অ্যান্টেরিয়রলি আছে অথবা পোস্টেরিয়রলি আছে। এখন আগেরটাতে যেমন হার্টের বর্ডারটা বোঝা যাচ্ছিল, এইটাতে আবার হার্টের বর্ডারটা বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে এখান থেকে আমরা একটা প্রেডিক্ট করতে পারি যে এই লেশনটা অ্যান্টেরিয়রলি আছে। পোস্টেরিয়রলি থাকলে হার্টের বর্ডারটা ইনট্যাক্ট থাকার সম্ভাবনা ছিল। সেক্ষেত্রে আমরা যদি ল্যাটারাল ভিউ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে এটা অ্যান্টেরিয়রলি একটা লেশন আছে। এবং ক্রস সেকশনাল ইমেজিং এ যদি দেখি তাহলে আমরা তো মোটামুটি এটা ফুল ক্যারেক্টারাইজ করতে পারবো, সাইজ, শেপ, এক্সটেনশন, লোকেশন দেখতে পাচ্ছি, এবং আসলে এটা অ্যান্টেরিয়রলি ছিল। এটা একটা লিম্ফোমার কেস, মিডিস্টেনাল লিম্ফোমা। আরেকটা সাইন আছে যেটা হাইলাম
কনভার্জেন্স লাইন, যেটা আগেরটার সাথে খুব কাছাকাছি। এখন যদি আমরা দেখলাম আগেরটাতে হাইলাম ওভারলেতে যে লেশনের ভেতর দিয়ে ভেসেলটা ক্লিয়ারলি পাস করে যাচ্ছে। এখন যদি একটা লেশন আমাদের কাছে মনে হয়, যদি আমরা এইটা একটা লেশন চিন্তা করি, আহ, যদি দেখি একটা ভেসেল আসলো কিন্তু এসে কিন্তু লেশনের ভেতর দিয়ে আর ভেসেলের কোর্সটা দেখা যাচ্ছে না, বরং বর্ডারে এসেই শেষ। এই পাশেও চিন্তা করতে পারি, যখন এইটা হবে যে হাইলাম কনভার্জেন্স লাইন মানে একটা ভেসেল আহ ওই লেশনের বর্ডারে এসে শেষ হবে, এর ভেতর দিয়ে আর আলাদাভাবে দেখা যাবে না, তখন মনে করতে হবে যে এটা ওই একটা ভাস্কুলার লেশন এবং এটা পালমোনারি আর্টারি ডায়ালেটেড আছে সেইটার ইন্ডিকেশন করতেছে এটার ক্ষেত্রে। তার মানে এটা কিন্তু লেশনটা সামনে বা পিছনে না, বরং সরাসরি হাইলামের ভেতরেই ঢুকে যাচ্ছে এবং কনভার্জেন্স সাইনের কারণে আমরা বলতে পারবো যে এটা একটা ভাস্কুলার লেশন। এখানে যদি দেখি ল্যাটারাল ভিউতে, তাহলে সামনে পেছনে কোনো জায়গাতে অ্যাবনর্মালিটি নাই, জাস্ট হাইলামের ওইখানেই মনে হচ্ছে একটু ডেনসিটিটা বেশি। এরপরে একটা সাইন আছে সার্ভাইকো থোরাসিক সাইন। এই সার্ভাইকো থোরাসিক সাইন দেখে আমরা একটা লেশন ট্রাকিয়ার সামনে নাকি পিছনে এটার একটা ধারণা করতে পারবো। ট্রাকিয়ার সামনে অথবা পিছনে। এখন আমরা সাধারণত দেখি হলো ক্লাভিকলের উপরের পার্টটা, যদি ক্লাভিকলের উপরের পার্টটা ক্লিয়ারলি ডিফাইন্ড থাকে, একটা লেশনে যেমন এখানে নিচের পার্টটা ক্লিয়ারলি ডিফাইন্ড আছে কিন্তু ক্লাভিকুলার উপরে গিয়া আর ক্লিয়ারলি ডিফাইন করা যাচ্ছে না। যখন ক্লিয়ারলি ডিফাইন করা যাবে না ক্লাভিকুলার উপরে, তখন এটা সার্ভাইকো থোরাসিক সাইন এবং তখন ইন্ডিকেট করবে যে এই লেশনটা ট্রাকিয়ার সামনে আছে। এখানে যদি কাছে থেকে দেখি, এখানে দেখতে পাচ্ছি এই পার্টটাতে রাইট সাইডে নিচের পার্টটা মোটামুটি ডিফাইন করা যাচ্ছে, কিন্তু উপরের পার্টটা দুই সাইডেই ডিফাইন করা যাচ্ছে না। এখান থেকে আমাদের ধারণা হচ্ছে যে ট্রাকিয়ার সামনে লেশনটা আছে। এখন এখানে যদি দেখি ট্রাকিয়ার মোটামুটি লেভেলে আছে, পিছনে আছে। এখন যেই পার্টটা পিছনের দিকে থাকবে সেটা কিন্তু আমরা জানি যে লাংসের এপিক্যাল রিজনে একটা পার্ট আছে এবং লাং এর মধ্যে এয়ার আছে। এয়ার এবং এই সফট টিস্যুর মধ্যে কন্ট্রাস্টটা অনেক বেশি থাকে, এই জন্য পিছনের পার্টটাকে আমরা ভালোভাবে ডিফাইন করতে পারি। কিন্তু ট্রাকের সামনের যে পার্টটা এর সাথে সফট টিস্যু থাকে, অন্য সফট টিস্যু, সেই কারণে আমরা এই এই বর্ডারটা ট্রাকিয়ার সামনে যদি কোনো লেশন থাকে সেই লেশনের বর্ডারটা ডিফাইন করতে পারবো না। এখানে যদি দেখি, এই তো কিছু পার্ট আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্লিয়ারলি ডিফাইন। না, এটা বুঝি নাই, আরেকবার বলেন। আচ্ছা, আমি শেষ করি। আহ কিছু পার্ট আমরা দেখতে পাচ্ছিলাম আগের ছবিগুলোতে যে কিছু পার্ট নিচের দিকে ডিফাইন করা যাচ্ছে। ওই ডিফাইন করার কারণটা হচ্ছে যেই পার্টটা লাংসের সাথে একেবারে অ্যাবার্ট করে আছে, এই জায়গাটাতে সফট টিস্যু কন্ট্রাস্টটা অনেক বেশি, ডেনসিটির ডিফারেন্সটা অনেক বেশি। এই জন্য এক্সরেতে আমরা এই পার্টটা ডিফাইন করতে পারছিলাম, কিন্তু যেই পার্টটা সামনের দিকে, এই সামনের দিকের পার্টে অন্য সফট টিস্যুর সাথে এই কন্ট্রাস্টটা কাছাকাছি, সফট টিস্যুর যে ডেনসিটিটা কাছাকাছি, এই জন্য এই পার্টটা আমরা ভালোভাবে বুঝতে পারবো না। এই ছবিটা যদি দেখি, এটা দেখলে হয়তো বা কিছুটা ডিফাইন হবে। নিচের পার্টে আমরা একটু ডিফাইন করতে পারতেছি, কিন্তু উপরের পার্টে, ক্লাভিকুলার উপরের পার্টে আমরা কিন্তু লেশনটাকে, ল্যাটারাল বর্ডারটা ডিফাইন করতে পারতেছি না। আমরা এমনিতেও যেটা দেখি যে একটা নেক রিজনে সফট টিস্যু আছে, ট্রাকিয়াকে কম্প্রেস করছে, এটা গয়টার হতে পারে এবং এটা আসলে তাই, যেহেতু সার্ভাইকোথোরাসিক সাইন আছে এখানে, তার মানে ক্লাভিকুলার উপরের পার্টটা আমরা কিন্তু ডিফাইন করতে পারতেছি না ভালোভাবে এবং সেখান থেকে আমরা প্রেডিক্ট করব যে লেশনটা ট্রাকিয়ার সামনে। এবং ক্রস সেকশনে যদি দেখি, লেশনটা ট্রাকিয়ার সামনে। এখন আমরা যেই নিচের পার্টে যে পার্ট সমস্যাটা হচ্ছিল, নিচের পার্টে লাংসের সাথে কিন্তু এটার কন্ট্রাস্টটা অনেক বেশি, কিন্তু যখন আমরা উপরের দিকে যাচ্ছি তখন কিন্তু আমরা কিন্তু ক্লাভিকুলার উপরের পার্টে বলতেছি, ডিসকাশনটা হচ্ছে ক্লাভিকুলার উপরের পার্টে। যখন আমরা উপরের দিকে যাচ্ছি তখন কিন্তু এদিকে এক্সট্রা সফট টিস্যু আছে। সফট টিস্যু থাকার কারণে ওই সফট টিস্যু এবং এই সফট টিস্যু, অ্যাবনর্মাল সফট টিস্যু, এটার জন্য আমরা খুব ভালোভাবে ডিফাইন করতে পারতেছি না। কিন্তু লেশনটা যদি পিছনে থাকতো তাহলে লাংসের যে এপিক্যাল পার্টটা আছে এই পার্টের সাথে এর সফট টিস্যু কন্ট্রাস্টটা অনেক ভালো হতো বা ডেনসিটি ডিফারেন্সটা অনেক বেশি হতো, তখন আমরা এই পার্টটা
ওয়েল ডিফাইন করতে পারতাম প্লেন এক্সরেতেই। এটা কিন্তু প্লেন এক্সরের একটা ফাইন্ডিং, যদিও সিটির ক্ষেত্রেও ইউজ করা যেতে পারে, তবে মেইনলি প্লেন এক্সরে। এখন আমি এইটা একটু দেখি, এটা যদি দেখি একটা লেশন যেটা নেকের দিকে যাচ্ছে এবং ক্লাভিকুলের উপরের পার্টের যে অংশটা আছে সেখানে কিন্তু ওয়েল ডিফাইন্ড। আগের গুলো আমরা ভালোভাবে ডিফাইন করতে পারতেছিলাম না, এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড, তার মানে এটা সার্ভাইকোথোরাসিক সাইন নেগেটিভ। ওইটাতে সার্ভাইকোথোরাসিক সাইন ছিল, এটাতে নেগেটিভ। এখান থেকে আমরা বলতে পারবো যে এই লেশনটা ট্রাকিয়ার পিছনে আছে। এবং আমরা যদি ক্রস সেকশনাল ইমেজিং দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে লেশনটা আসলেই ট্রাকিয়ার পিছনে আছে। এবং আমরা জানি যে এপিক্যাল রিজিয়নে একটা লাংসের পার্ট আছে, যদি পিছনে থাকে লেশনটা তাহলে এবং এই লাং এবং এই অ্যাবনর্মাল সফট টিস্যুর মধ্যে যে ডেনসিটি ডিফারেন্স এটা অনেক বেশি হবে, এবং এইটাই রিপ্রেজেন্টেশন হবে প্লেন এক্সরেতে ওয়েল ডিফাইন্ড আউটলাইন হিসেবে। কিন্তু এই রিলেশনটাই যদি সামনে থাকতো ট্রাকিয়ার, তাহলে কিন্তু এই দিকে অনেক সফট টিস্যু আছে, নর্মালি সফট টিস্যু আছে, সেই নর্মাল সফট টিস্যু এবং এই অ্যাবনর্মাল সফট টিস্যুর মধ্যে ডেনসিটি ডিফারেন্সটা কিন্তু কম হতো, সেক্ষেত্রে আউটলাইনটা ওয়েল ডিফাইন্ড হতো না। যেটা ক্লাভিকুলের উপরে আমরা কম্পেয়ার করি, ক্লাভিকুলের উপরে কম্পেয়ার করে আমরা যদি ওয়েল ডিফাইন্ড আউটলাইন পাই, সেক্ষেত্রে সেটা হচ্ছে ট্রাকিয়ার পিছনে। আর যদি আউটলাইনটা ইল ডিফাইন্ড হয়, যেটা সার্ভাইকো থোরাসিক সাইন, সেক্ষেত্রে আমরা বলবো ইল ডিফাইন্ড আউটলাইন হলে আমরা বলবো যে লেশনটা ট্রাকিয়ার সামনের দিকে আছে অথবা নেকের সামনের দিকে আছে। ওকে, আমাদের আজকের ডিসকাশন এতটুকুই। আহ উম, এখন বলেন যে এই ব্যাপারে কোনো কোশ্চেন আছে কিনা। আমাদের প্রথম সাইন ছিল সিলয়েড সাইন, যেটা আমরা কার্ডিয়াক এবং ডায়াফ্রামের বর্ডারটা ইল ডিফাইন্ড কিনা সেটা থেকে প্রেডিক্ট করব লেশনটা কোথায়। হাইলাম ওভারলে সাইন, যেটা থেকে আমরা প্রেডিক্ট করব যে লেশনটা হাইলামে আছে নাকি হাইলামের সামনে নাকি পিছনে। হাইলাম কনভার্জেন্স সাইন থেকে আমরা প্রেডিক্ট করব যে লেশনটা ভাস্কুলার কিনা, অবশ্যই হাইলামের ভেতরেই। এবং সার্ভাইকো থোরাসিক সাইন থেকে আমরা একটা লেশন যেটা নেকের দিকে এক্সটেনশন আছে সেটা ট্রাকিয়ার সামনে নাকি পিছনে, এই প্রেডিকশনটা করতে পারবো। অবশ্যই কনফার্ম করার জন্য আমার ল্যাটারাল ভিউ লাগতে পারে, অবলিক ভিউ লাগতে পারে, এবং ফাইনালি ক্রস সেকশনাল ইমেজিং লাগতে পারে। ওকে, আপনাদের কারো কোনো সাপ্লিমেন্টেশন যদি থাকে অথবা কেউ কিছু যদি জিজ্ঞেস করতে চান। ওকে, আমরা আমাদের আজকের ডিসকাশনের প্রথম পার্ট, মেইন পার্ট এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।